আসসালামু আলাইকুম। স্টাডি সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। আজকে আমাদের সাথে আছেন আশরাফুল মির মাহিন স্যার। তো স্যার হচ্ছে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিজিক্স প্রথম পত্রের যেই ভেক্টর অধ্যায় আছে, ভেক্টর অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করবেন এবং আগামী ক্লাসে আমরা হচ্ছে বিস্তারিত দেখব এবং অ্যাডমিশন সহ যেই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোর সমাধান দেখব। এনজয় দ্য ক্লাস। আসসালামু আলাইকুম, বুয়েট থেকে আশরাফুল মিন মাহিন। আজকে আমরা মূলত ভেক্টরের বেসিক আলোচনা করব এবং পরের ক্লাসগুলোতে আমরা বোর্ড এবং অ্যাডমিশন দুইটার ম্যাথই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে ভেক্টর কি। ভেক্টর জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা আমাদের প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় লাগে। কিছু কিছু পরিমাপ আছে যেগুলো প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয় না, যেমন ধরো তাপমাত্রা বা ভর। তোমার ভর কত এটা প্রকাশ করার জন্য কি তোমার কোনো দিক লাগবে? লাগবে না। কিন্তু যখন তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্বটা বলতে চাবা কাউকে, বা কাউকে বলবা যে কিভাবে যেতে হয়, তখন তুমি কি করবা? অবশ্যই বলে দিবা পূর্ব দিক বা পশ্চিম দিকে 5 কিলোমিটার 10 কিলোমিটার যাও। তাছাড়া তো হবে না, তাই না? তো এর জন্য ভেক্টর প্রকাশ করার জন্য যেমন আমাদের মান দরকার, তেমনই আমাদের দরকার হয় দিক। তো এখন আমরা দেখে নিই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কিছু উদাহরণ। এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। তো দেখো স্কেলার রাশির উদাহরণ কি কি আছে আমাদের। ভর, আমাদের আছে ভর, সময়, তাপমাত্রা, শক্তি এবং দূরত্ব। এই জিনিসগুলো হলো আমাদের স্কেলার রাশি। এদের প্রকাশ করার জন্য দিক দরকার হয় না। আর যেগুলোর জন্য দিক দরকার হয় সেগুলো হলো বেগ, বল, ত্বরণ এবং ভরবেগ এবং তল। তল হলো এমন একটা ভেক্টর যেটার, আমরা তো তল সম্পর্কে জানি, যেমন একটা ঘনবস্তুর পৃষ্ঠ যেটা, সেটা একটা তল। এই তলের মানটা কত এটা আমরা বের করতে পারি ক্ষেত্রফল দিয়ে। আর তার সাথে লম্ব বরাবর যেই দিকটা আছে ওইটাই হলো তলের দিক। তো তাই তল একটা ভেক্টর রাশি। এখন তুমি বলতে পারো শুধু মান আর দিক থাকলেই কি ভেক্টর রাশি হবে? না, মান এবং দিকের সাথে ভেক্টরের যোগফলটাও মানতে হবে। কিছু কিছু রাশি, যেমন মনে করো আমাদের কারেন্ট, আমরা জানি কারেন্টের এদিক এদিকে মনে করো I1 কারেন্ট ঢুকলো, এদিকে I2 কারেন্ট ঢুকলো, আর এদিকে বের হলো I3। তো আমরা জানি 9-10 হয়তো বা দেখে আসছি, এখানে কারেন্টটা তাহলে কত আসবে? I3 সমান আসবে I1 প্লাস I2। কিন্তু দেখো এইটার কি মধ্যবর্তী কোণের সাথে নির্ভর করছে মান কত? না। কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো ভেক্টরের যদি যোগফল মানতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাদের মধ্যবর্তী কোণটা নির্ভর করে তাদের যোগফল কত। তাই আমরা, যেহেতু এটা ভেক্টরের যোগ নিয়মটা মানে না, তাই এটা ভেক্টর রাশি নয়। এখন আমাদের একটা এমসিকিউ আছে, দেখি এমসিকিউটা কি বলছে। নিচের কোনটি ভেক্টর নয় কিন্তু দুটি ভেক্টরের ডট গুণফল থেকে পাওয়া যায়? তো ডট গুণফল এখন আমরা জানি না কি, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটি ভেক্টর নয়। তো ভেক্টর নয়, দেখো কাজ। আমরা কি জানি? কাজ এবং শক্তি দুইটা সমতুল্য। শক্তি তো আর ভেক্টর না, তাই কাজও কোনো ভেক্টর না। এখন আমরা চলে যাই বিভিন্ন ভেক্টরের প্রকারভেদ। এখন হলো স্বাধীন ভেক্টর কি। স্বাধীন ভেক্টর হলো এমন একটা ভেক্টর যার প্রারম্ভিক বিন্দু ইচ্ছামতো পরিবর্তন করতে পারে। প্রারম্ভিক বিন্দু কি? যেটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল। মনে করো আমি এখান থেকে এই দিক বরাবর যাচ্ছি, তো এই পয়েন্টটা যদি আমি ইচ্ছামতো নড়াইতে পারি তাহলেই সেটা হবে আমাদের স্বাধীন ভেক্টর। আর যদি এই পয়েন্টটা ফিক্স থাকে তাহলে কি হবে? সেটা হবে সীমাবদ্ধ ভেক্টর। এখন আমরা চলে যাই সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের বলা হয় সদৃশ ভেক্টর। এখন একই দিক কিরকম হতে পারে? যে মনে করো এই একটা স্ট্রেট লাইন বরাবরও হইতে পারে বা সমান্তরাল লাইন বরাবরও হতে পারে। এটা হলো আমাদের সদৃশ ভেক্টর। এখন বিসদৃশ ভেক্টর কি? আচ্ছা, আমরা দেখলাম সদৃশ ভেক্টরে কি হয়, দুইটার দিক একই হবে। কিন্তু বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে একটার দিক যদি এই দিকে হয় আরেকটার দিক হবে এই দিকে। তাদের অবশ্যই বিপরীত দিকে। বিপরীত দিকে হলে কি হবে? তাদের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি। এই জিনিসটা মনে রাখবা। বিসদৃশ ভেক্টরে একটা ভেক্টর আর আরেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকবে কত? 180 ডিগ্রি। এখন হলো আমাদের সমান ভেক্টর। সমান ভেক্টর কখন হবে? আচ্ছা, আমরা কি জানি? ভেক্টরের মান এবং দিক থাকে। তো সমান ভেক্টরের কি হবে? মান সমান হতে হবে, দুইটা ভেক্টরের মান হবে সমান এবং দিক হবে একই দিকে। আর যদি তাদের মান সমান হয় এবং দিক যদি বিপরীত হয় তখন সেটাকে আমরা বলি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তারপর আমাদের আছে সমরেখ ভেক্টর। এখন সমরেখ ভেক্টরে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে। সমরেখ থেকে আমরা কি, নামটা থেকে কি বুঝতে পারছি? যে দুইটা একই রেখা বরাবর থাকবে। তো আচ্ছা, এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, তো ধরো মাঝখানে আমি কিছুটা জায়গা কেটে দিলাম, তো তাইলে এখানে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা সমরেখ বুঝতে পারছি। কিন্তু ভেক্টর দুইটা যদি সমান্তরাল হয় তখনও সেটাকে আমরা বলবো সমরেখ ভেক্টর।
এখন হলো সমতলীয়। আচ্ছা, তল জিনিসটা তো আমরা বুঝি, যেমন এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন। আমরা জানি কি আমাদের যে পৃথিবী সেখানে আমাদের কয়টা অক্ষ আছে? তিনটা, এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই অক্ষ যেটা আছে সেই বরাবর যেই তলটা আছে সেটাকে বলে আমরা একটা তল। ওই তলের মধ্যেও অনেক ভেক্টর থাকতে পারে, যেমন মনে করো এটা যদি আমাদের এক্স ওয়াই প্লেনটা হয়, এখানে একটা আছে, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, তো এই সবগুলাই হবে সমতলীয় ভেক্টর। এখন আরেকটা আছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর বলতে আমরা বুঝি যে সকল, দেখো সংজ্ঞাতে দেওয়া আছে, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তারা হলো সঠিক, আর যদি মান শূন্য হয় তাহলে কি হবে? আমাদের শূন্য ভেক্টর। আর আমাদের একটা জিনিস মনে রাখবা সবসময়, এই যে শূন্য ভেক্টর আছে তার নির্দিষ্ট দিক নাই, নির্দিষ্ট দিক নেই, নো ফিক্সড ডিরেকশন। এখন হলো আমাদের একক ভেক্টর। এই যে এইখান থেকেই মূলত আমাদের ভেক্টরের মূল আলোচনাগুলো শুরু হবে। একক ভেক্টর বলতে আমরা নাম থেকে আমরা কি বুঝতে পারছি? একক ভেক্টর নাম থেকে আমরা বুঝতে পারছি তার মান হবে 1। তো এটা লিখলাম আমরা যে একক ভেক্টর মান থাকবে 1। অবস্থান ভেক্টর। আচ্ছা দেখো, প্রসঙ্গ কাঠামো আগে জিনিসটা বুঝি। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? আমরা যে একটা জায়গায় যাব সেটার জন্য কি আমাদের একটা ফিক্সড পয়েন্ট বলে দিতে হবে না? যেমন যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখেছি যে 3, 5 এইভাবে উল্লেখ করি, তো এখন 3, 5 যে পয়েন্টটা, এটা কি জিরো একটা পয়েন্টের সাপেক্ষে না? এখন এই প্রসঙ্গ কাঠামোটা সবসময় স্থির হবে এমন কোনো কথা নেই, এটা গতিশীলও থাকতে পারে। আর আমরা তো জানি মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়, সবকিছুই গতিশীল। তো প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছু হতে পারে। তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, এবং অনেক সময় আমরা সমতলকে প্রসঙ্গ কাঠামো ধরতে পারি, অনেক সময় আবার ঢালু তলকে ধরবো, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হবে। তো এখন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যেই অবস্থান যে প্রকাশ করব সেটাই হলো আমাদের অবস্থান ভেক্টর। যেমন মনে করো এটা যদি আমাদের এক্স ওয়াই প্লেন হয়, এটা যদি এটা 0, 0 কে আমি ধরলাম প্রসঙ্গ কাঠামো, তাহলে এটা 3, 5 একটা বিন্দু ধরো, তো এটার যেই ভেক্টরটা প্রকাশ করছি সেটাই হলো আমাদের অবস্থান ভেক্টর। এখন হলো সরণ জিনিসটা কি? সরণ কি আমাদের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে সর্বনিম্ন যে দূরত্ব সেটা না? তো এখন এখানে সরণের সংজ্ঞাটা কি দিবা? কোনো বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে যে পরিবর্তন তাকেই বলি আমরা সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর কিভাবে পাবো? ধরো আমাদের প্রথমে আমরা 0 থেকে এ একটা পয়েন্টে গেলাম, তারপর এ থেকে আমরা আবার গেলাম বিতে, তাহলে আমাদের সরণ কি হবে? ও বি। দেখো ফাইনাল পয়েন্ট কি আছে আমাদের? ও বি মাইনাস ও এ। এটাই হবে আমাদের সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরটা আমাদের দরকার হবে। অনেক সময় তোমাকে বলে দিবে যে আমাদের অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, তারপর আমাদের সরণটা বের করতে হবে, তো তোমরা এই ফর্মুলা ইউজ করে বের করবা। এখন হলো আমাদের বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রে যেমন আমাদের মনে করো একটা 5 একটা ভেক্টর আছে, এটার দিক এরকম, তাহলে এর বিপ্রতীক যে ভেক্টরটা হবে তার দিকটা এরকমই থাকবে, শুধু মান হয়ে যাবে 1/5। এখন তোমাদের জন্য এমসিকিউ আছে, আমি দেখি তোমরা পারো কিনা, তোমরা ট্রাই করো এইগুলো পারো কিনা দেখো। আচ্ছা এখন আমরা আনসারে চলে যাই। দুটি সমান ভেক্টর অবশ্যই সমতলীয় হবে, সমরেখ হবে, সদৃশ হবে, উপরের সবগুলো। দেখো সমান ভেক্টর যদি হয় তাহলে একই দিক বরাবর হবে, আর সমতল তো হইতেই হবে, সমরেখাও হইতে হবে, সদৃশ হইতে হবে, তার মানে উপরে সবগুলো হবে আনসার। নিচের কোনটি সত্য? সমান ভেক্টর একটা সমরেখ ভেক্টর জানি। সদৃশ ভেক্টর কি সমান ভেক্টরের একই জিনিস? না, কারণ সদৃশ ভেক্টরের মান কিন্তু ভিন্ন হতে পারে। যেমন এই যে এই রেখাটা আর এই রেখাটা, দুইটার দিকটা একই দিকে, বাট দেখো মান দুইটা কিন্তু ভিন্ন। এখন কি জানি আমরা যে প্রকাশ যে করলাম, দৈর্ঘ্য যেটা আছে এটাই আমাদের মানটা না ভেক্টরের, দেখো দুইটা ভিন্ন, এটা একটা সদৃশ ভেক্টর, কিন্তু এটা কি সমান ভেক্টর? না, তার মানে এটা হবে না। আর সমরেখ আর সমান ভেক্টর তো সেম জিনিস না, আর সমতলীয় আর সমরেখাও সেম জিনিস না। এখন আমাদের বলছে দুইটি ভেক্টরের লব্ধি যদি তাদের পার্থক্যের সমান হয় তবে কোন? আচ্ছা এই কোয়েশ্চেনটা আমরা এখন করব না, কারণ এই ফর্মুলাটা এখনো তুমি দেখো না। এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, নিচের কোনটি সমতলীয়? তিনটি যে কোনো ভেক্টর, দুটি যে কোনো ভেক্টর, চারটি ভেক্টর। আচ্ছা
ভেক্টরের যোগ এবং বিয়োগ। এখন দেখো আমরা ভেক্টরের যোগ কিভাবে করব। ভেক্টরের যোগের ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা আছে, দুইটা না বেশ কয়েকটাই আছে, আমরা মেইনলি ইউজ করব সামান্তরিক সূত্র। তার আগে আমাদের ত্রিভুজ সূত্রও ছিল, তো সেটাও দেখব। এখন দুইটা ভেক্টরকে যোগ যদি করতে হয়, দুইটা একই জাতীয় হইতে হবে। যেমন এই যে আমরা যে সচরাচর যে করি 5 কেজি আলু আর 5 কেজি কলাকে তোমরা যোগ করতে পারবো না, ঠিক তেমনি একটা সরণ ভেক্টর আরেকটা সরণ ভেক্টরকে যোগ করতে পারবো, একটা সরণ আর একটা ত্বরণ ভেক্টরকে আমরা যোগ করবো না। দেখো দুই বা ভেক্টরের মান বিবেচনা করে তাদের যে যোগফলটা বের করবো, এটা আমরা কিভাবে করবো দেখতে পাবো। এখন ভেক্টরের বিয়োগ, যেমন মনে করো যোগটা যদি আগে দেখি, মনে করো আমাদের এ একটা ভেক্টর ছিল, বি একটা ভেক্টর, তো তাদের যোগফল বা যোগফলকে আমরা প্রকাশ করি লব্ধি দিয়ে। লব্ধিটা কি হবে? এ প্লাস বি। এবং ভেক্টরের বিয়োগ, আচ্ছা বিয়োগ জিনিসটা আমরা সবসময় দেখছি না, যে কোনো একটা সংখ্যাকে বিয়োগ করা আর তার একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ঋণাত্মক, মানে বিয়োগ করা কি বিপরীত ভেক্টরকে যোগ করা না? যেমন মনে করো এ মাইনাস বি ভেক্টর যদি আমরা বলি, তো সেটাকে কি আমরা লিখতে পারবো? এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর না? তো দেখো যোগ করা মানেই হলো বিপরীত ভেক্টরকে বিয়োগ করা মানেই হলো বিপরীত ভেক্টরকে যোগ করা। এখন আমাদের দেওয়া আছে ভেক্টরের বীজগাণিতিক সূত্রসমূহ। এই সূত্রগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন বিনিময় সূত্রটাতে আমরা কি বুঝি? এ ভেক্টর আর বি ভেক্টর যদি থাকে, আগে যোগ করা আর বি ভেক্টর আর এ ভেক্টর লেখা একই জিনিস, এটাই হলো আমাদের বিনিময় সূত্র। সংযোজন সূত্রটা কি? যে মনে করো এ বি আর সি একটা তিনটা ভেক্টর আছে, তো এইখানে এ আর বি কে যদি আগে যোগ করি আর এ ভেক্টর তারপর বি প্লাস সি যদি করি, তাহলে এই জিনিসটা হবে একই থাকবে, এটাই হলো আমাদের সংযোজন সূত্র। আর বন্টন সূত্রটা কি? মনে করো এম একটা স্কেলার রাশি, তার সাথে তাকে আমরা এ প্লাস বি দিয়ে গুণ করছি, তো তখন সেটা কি পাবো আমরা? এম ইন্টু প্লাস প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে গুণ হয়ে যাবে, এটাই হলো আমাদের বন্টন সূত্রটা। এখন হলো আমাদের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি? আমরা যদি ভেক্টরকে দুইটা বাহু দ্বারা প্রকাশ করি, যেমন এটার ক্ষেত্রে যদি চিন্তা করো, মনে করো এরকম একটা, এটা একটা ভেক্টর আর এইটা যদি আরেকটা ভেক্টর হয়, এটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে তাদের যোগফলটা হবে আরেকটা বাহুর সমান। এই যে দেখো, এইখানে আমি এইখান থেকে এইখানে গেছি, এই যে বি রাস্তাটা দিয়ে, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল। আর এই দিক বরাবর যদি যাই, প্রথমে এইখানে গেলাম এখানে গেলাম, সরণ কি সেম না? তাই এই যোগফল যে বি, এই এ আর এই সি এর যোগফলের সমান। তো এখানে কি হবে? দুইটা বাহুর যোগফল আরেকটা বাহুর সমান হবে। এরপরে আমরা চলে যাই আমাদের মূল যে পড়াটা, যেটা আমাদের ম্যাথের জন্য খুবই দরকার, সেটা সেই সামান্তরিক সূত্র। এখন সামান্তরিক সূত্রতে আমরা কি বলি? সামান্তরিক সূত্রতে আমরা জানি যে আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করলাম একটা সামান্তরিকের দুইটা বাহু হিসাবে। এই যে মনে করো এই একটা, এই একটা বাহু, এই একটা বাহু, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই দুইটার যে যোগফলটা হবে তা হবে কি? তাদের সামান্তরিকের মান হবে কর্ণের সমান এবং দিক হবে কর্ণের দিকে। তাহলে এই যে কর্ণটা আঁকি যদি এরকম হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে বের করবো ভাইয়া? তো এখন আমরা চলে যাই আমাদের মূল ম্যাথে, যেখান থেকে আমরা ফর্মুলাটা পাবো সেখানে। পি ভেক্টর কিউ ভেক্টর, এখানে আমরা দুইটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তো এখন এদের লব্ধি যদি বের করতে হয়, তাহলে আমরা এখানে কর্ণ আঁকবো, সামান্তরিকটাকে পূর্ণ করে নেই। এখন এই কর্ণের মানটাও লাগবে, তো কর্ণের মানটা কিভাবে বের করবো? আচ্ছা আগে আমরা কোণগুলো নিয়ে দিই। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আমরা আলফা, এবং কর্ণ পি এর সাথে ধরে নিচ্ছি থিটা কোণ উৎপন্ন করছে। তো এখন আমাদের এই আর এর মান, লব্ধি আর এর মান বের করতে হবে এবং থিটার ভ্যালুটা বের করতে হবে। তো এর জন্য আমরা কি করলাম? পি কে একটু বর্ধিত করলাম। এখন যদি পি কে বর্ধিত করি আর এই পয়েন্টগুলো দিয়ে দিই, এটাকে ধরলাম এ বি, এটা ধরলাম সি, এটা ডি আর এটা ই। তাহলে দেখো আমরা কি এখানে যদি একটা লম্ব আঁকি, তাহলে কি আর স্কোয়ার সমান আসবে কি আমাদের এই স্কোয়ার আর ডিই স্কোয়ার সমান কত আসবে? আর স্কোয়ারের সমান আসবে, আর বা এডি হোল স্কোয়ারের সমান। কেন? ওই যে আমাদের পিথাগোরাসের সূত্র। তো এখন দেখো এই ভ্যালুগুলো কি আমরা জানি? এ এর ভ্যালু কি জানি? না, আমরা তো এ এর ভ্যালু জানি না। তাইলে আমরা কি লিখতে পারি? এই কে এ বি প্লাস বি লিখতে পারি না, এটা হোল স্কোয়ার। আর ডি কে আমরা কি লিখতে পারি?
আচ্ছা, ডি আপাতত এরকমই থাক, তারপর আমরা ত্রিকোণমিতি হয়তো বা ইউজ করতে হবে ডি স্কোয়ারের সমান। এখন দেখো বিই, আচ্ছা এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা আলফা না? ওই যে সামান্তরিকের সূত্র সমান্তরাল, তাহলে এটা আর এটা সমান্তরাল যেহেতু তাহলে এটা আলফা হবে। তাহলে দেখো ডি কে আমরা কি লিখতে পারি? আচ্ছা আগে দেখো সাইন আলফা সমান এখানে আমরা কি লিখবো? সাইন আলফা হলো বিডি, নিচে থাকবে আর উপরে থাকবে ডিই। তাহলে ডি সমান আমরা কি পাচ্ছি? সাইন আলফা ইন্টু বিডি। আর কজ আলফার ক্ষেত্রে আমরা কি পাবো? কজ আলফা সমান আসবে আমাদের বিই ডিভাইডেড বাই বিডি। আচ্ছা মনে আছে তো তোমাদের সাইন আলফা কি লম্ব বাই অতিভুজ, আর কজের ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ। তো এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? বি কে লিখতে পারবো আমরা বিডি কজ আলফা। তো এখন দেখো বিডির ভ্যালু কি? আমাদের এই কিউ এর সমান না, কারণ দেখো দিক একই দিকে এবং মান সমান। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এ বি কে লিখলাম পি, বি কে কি লিখবো আমরা? সাইন আলফা ইন্টু বিডি, বিডি সমান কিউ, তার মানে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। আর ডি এর জন্য কি লিখবো? সরি, এখানে একটু ভুল হয়ে গেছিল, এটা ছিল ডি। ডি কে আমরা কি লিখবো? বিডি বা কিউ কজ আলফা হোল স্কোয়ার সমান এ ডি স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে ভাঙি সবটাকে, তাহলে কি পাবো? পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমান এডি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাইলে দেখো এখন এটাকে কি লেখা যায়? পি স্কোয়ার আর কি জানি সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা সমান কত? 1। তাহলে কিউ স্কোয়ার যদি কমন নেই সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আসবে কি 1। তার মানে কিউ স্কোয়ার থাকছে প্লাস 2 পি কিউ কজ আলফা লেখা যায় সমান আসবে আমাদের আর স্কোয়ার। তাহলে দেখো আর কি আমাদের লব্ধি না, তার মানে লব্ধির সমান কত আসবে আমাদের? এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাবো লব্ধির মান। এখন আমরা বের করব হলো আমাদের লব্ধির দিক। এখন লব্ধির দিক বের করার জন্য কি আমাদের থিটা ভ্যালু লাগবে। তো এখানে দেখো আমরা ট্যান থিটা কি লিখতে পারি? ট্যান থিটা সমান কি? ডিই ডিভাইডেড বাই এই না? এখন কি জানি ডিই সমান কত? কিউ সাইন আলফা, তাই না? একটু আগে পাইলাম। আর এই সমান কি পাইছিলাম? পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই যে দেখো এই যে সূত্রটা আছে আমাদের টেন আলফার সূত্র, এটা আমাদের মুখস্থ জানা লাগবে। আর আরেকটা কি সূত্র পাইলাম আমরা? আর স্কোয়ার লব্ধি ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন কজ আলফা যে আমাদের আছে সেটা আমরা কিভাবে পাবো? যেমন দেখো ভেক্টর দুইটা যদি এভাবে প্রারম্ভিক যে বিন্দুটা আছে এই দুইটা একই জায়গায় থাকতে হবে, তাহলেই তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে তাকে আমরা বলবো আলফা। এখন যদি এরকম থাকতো জিনিসটা যে একটা ভেক্টর এদিকে আরেকটা ভেক্টর এইদিকে, তাহলে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি কোনটা আসতো? এটা বলতা? অবশ্যই না। তাহলে আমাদের অ্যাঙ্গেল হইতো আচ্ছা জিনিসটা আবার দেখো, মনে করো আমাদের অ্যাঙ্গেল এরকম আর এরকম যখন থাকবে, প্রারম্ভিক বিন্দুগুলো এক এবং ডাইরেকশনটা আলাদা, সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল আসলো আলফা। এখন জিনিসটা এরকমও তো থাকতে পারে, তাই না? যে জিনিসটা এর যে মনে করো এরকম থাকলো, তখন তুমি অ্যাঙ্গেল কি বলবা? এটা অবশ্যই বলতে পারো না, কারণ দেখো এটা শেষ বিন্দু আর এটার আদি বিন্দু একই। তো তখন তোমাকে কি করতে হবে? ভেক্টরটা আরেকটু সামনে নিয়ে যেতে হবে। তো ধরো সামনে নিলাম, সামনে যদি নেই তাহলে এরকম আসলো, দেখো এটা হলো আলফা।
আর আগে যেটা নিছিলাম ওইটা কিন্তু আমাদের আলফা ছিল না, ওইটা ছিল 180 মাইনাস আলফা। তাই এই জিনিসটা সবসময় মনে রাখবা। তো সামান্তরিক সূত্রটা এখন মনে থাকবে। এখন আমরা চলে যাই পরের স্লাইডে। তো এখানে দেখো যে সামান্তরিক সূত্রে কর্ণ কি নির্দেশ করে? কর্ণ আমাদের নির্দেশ করে হলো লব্ধি, এবং লব্ধির মান ও দিক নির্ণয় নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। যেমন দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যদি তাদের মানের √3 গুণ হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র ইউজ করি √3, এটাকে লিখতে পারবো আমরা √3 ইন্টু ধরো নেও আমরা সমান ভেক্টরটা নিলাম পি হোল স্কয়ার, কি লিখবো আমরা পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার কজ আলফা। ওই যে একটু আগে সূত্র শিখলাম কজ আলফা। তো এখানে দেখো পি কে আমরা কাটা দিতে পারি, তাহলে 3 থাকতেছে 3 = 2 প্লাস 2 কজ আলফা। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কজ আলফা সমান আসবে 1/2, তার মানে আলফা সমান কত 60 ডিগ্রি। এখন দুটি সমান মানের ভেক্টরের লব্ধি যদি তাদের প্রত্যেকটি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? এখন বলছে যে এখানে সবটা সমান হয়ে যাবে, তাহলে দেখো সেম ম্যাথই থাকতেছে আমাদের, জাস্ট এটা হয়ে যাচ্ছে পি স্কয়ার। তাহলে পি স্কয়ার যদি থাকে এই পি স্কয়ার আর এই পি স্কয়ারকে কাটা, তাহলে আমাদের থাকতেছে কি পি স্কয়ার - 2p স্কয়ার কজ আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কজ আলফা সমান -1/2, তার মানে আলফা সমান 120 ডিগ্রি। তারপরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। এখন বলছে 3 নিউটন আর 4 নিউটন দুটি ভেক্টর আছে, তাদের সর্বনিম্ন মান কত? এই জিনিসটা আমরা দেখো। আচ্ছা দেখো, একটা ভেক্টর যদি পি হয় আর একটা যদি কিউ হয় তাহলে তাদের লব্ধি হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। এখন এদের মান দিয়ে দিছে 3 আর 4, তাহলে 3 আর 4 হোল স্কয়ার হলে 25 আসবে। তাহলে আর আরেকটা মান আসলো কত 3 4 12 24 কজ আলফা। এখন তাদের মধ্যবর্তী সর্বনিম্ন, আচ্ছা তাদের সর্বনিম্ন লব্ধি বের করতে বলছে। আচ্ছা লব্ধির ক্ষেত্রে আমরা সূত্রটা কি ছিল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে দেখো এখানে যদি আমরা এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই মধ্যবর্তী কজের সর্বনিম্ন মান কত -1, তো সেই মানটাই তো হইতে পারে তাই না? তো সেই মানটা -1 যদি বসাই তাহলে 2pq আসলো। কজের মান হলো আমাদের -1 থেকে 1, তো যেহেতু সর্বনিম্ন মান চাইছে তাহলে আমরা এটা বসাইলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো এটা a - b হোল স্কয়ারের সূত্র না, সমান আসলো আমাদের r স্কয়ারের সমান। তার মানে p আর q এর যেই বিয়োগফলটা সেটাই হলো আমাদের লব্ধির সর্বনিম্ন মান। তো এই মানটা কত 4 - 3 = 1। এবার হলো আমাদের উপাংশ। আচ্ছা উপাংশ জিনিসটা কি? উপাংশ হলো, আগে আমরা কি দেখলাম দুইটা ভেক্টর ছিল আমাদের, এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করলাম তাই না? এই যে এরকম দুইটা ভেক্টর ছিল তাদেরকে আমরা যোগ করছি, যোগ করে বের করলাম লব্ধি। তো এই যে আমরা যে লব্ধি পেলাম তার দুটো উপাংশই হলো এই দুইটা ভেক্টর, মানে উপাংশই হলো আমাদের একটা লব্ধিকে তৈরি যেই ভেক্টরগুলো দিয়ে করি তারা। এখন তাহলে আমরা উপাংশ বলতে কি বুঝতেছি? আমরা একটা ভেক্টরকে ভেঙে 2-3টা ভাগে ভাগ করতে পারি, তাদেরকে যোগ করলে যদি আমরা ওই ভেক্টরটাই পাই তাহলে সেটা হবে একটা, সেই ভেক্টরগুলো হবে ওই ভেক্টর আমাদের লব্ধির উপাংশ। এই যে দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে। এখন হলো আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে a + b এবং a - b কে বলছে সমান এবং তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো এখন a + b কে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাই না? আর a - b কে আমরা কি লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন মাইনাস আলফা? কারণ এই যে দেখো একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর এরকম, এটা মধ্যবর্তী কোণ আলফা। এটা যদি আমরা যোগ করি তাহলে এদিক বরাবর, এখন বিয়োগ করা মানে কি বলছিলাম
বিপরীত ভেক্টরটা যোগ করা। এখন মনে করো এটা আমাদের এ আর এটা বি, এখন এ মাইনাস বি করতেছি, তাহলে মাইনাস বি ভেক্টরটা কোথায়? মাইনাস বি ভেক্টরটা কি এটা না? এটাই তো আমাদের মাইনাস বি ভেক্টরটা। তাহলে দেখো এইদিকে কোণ আছে আলফা, তাহলে এই কোণটা কত? সরলরৈখিক কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা। এই যে দেখো এই জিনিসটাই আমরা লিখলাম। তাইলে কি আমাদের আলাদা করে সূত্র মনে রাখতে হচ্ছে না বিয়োগের জন্য। তো এখানে দেখো স্কোয়ার স্কোয়ার কাটা, এটা কাটা, তাহলে আমরা লিখতে পারছি হলো 2ab cos আলফা ইজ ইকুয়ালস টু, আচ্ছা 180 মাইনাস cos 180 মাইনাস আলফা কি মাইনাস cos আলফা, তো এটাকে লেখা যায় মাইনাস 2ab cos আলফা। তো এখান থেকে এ এবং বি পুরোটাই জিরো না, তাহলে এই দুইটা জিনিস আমরা কাটতে পারি, 2 কাটতে পারি। তাহলে দেখো 2 cos আলফা সমান আসতেছে আমাদের 0, তার মানে cos আলফা সমান 0 বা আলফা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের আলফা আসবে 90 ডিগ্রি। এবার হলো আমাদের বহুপদ সূত্র। আচ্ছা আমরা দেখলাম যে সামান্তরিক যোগের ক্ষেত্রে কি দেখলাম, যে দুইটা ভেক্টর ছিল আমাদের, তাদের যোগ করার জন্যই আমরা সামান্তরিক সূত্র ইউজ করতে পারি। এখন তোমাদের কাছে 3টা বা 4টা ভেক্টর থাকতে পারে, তখন কি করবা? তখন আমাদের একটা উপায় কি থাকতে পারে, যে প্রথমে দুইটা যোগ করব, তাইলে আমাদের একটা ভেক্টর লব্ধি আসবে, লব্ধি আসলো, তারপর বাকি দুইটা যোগ করব, এই লব্ধির সাথে আরেকটা ভেক্টর যোগ করলাম, তখন আরেকটা লব্ধি আসবে এবং তারপর লাস্টের যেটা থাকবে তার সাথে যোগ করব, তাহলে আমরা আনসার পেয়ে যাব। এছাড়া আমাদের আরেকটা উপায় আছে, সেটা হলো এই বহুপদ সূত্র ইউজ করা। তো সেই ক্ষেত্রে বহুপদ সূত্রটা দেখো কি, দুইয়ের অধিক যখন ভেক্টর থাকবে তখন আমরা কি করব, ভেক্টরগুলোকে একটা বহুভুজ আকারে সাজাবো। তাহলে মনে করো এই যে এরকম এরকম, এই যে দেখো ভেক্টরগুলোকে আমরা একটা বহুভুজ আকারে সাজাইলাম, তাহলে তাদের লব্ধির মানটা কত হবে? এই যে প্রারম্ভিক যে বিন্দু ছিল আর শেষে যেই ভেক্টরটা নিলাম তার শেষ বিন্দুর মধ্যবর্তী যেই যোগফল, সেই যেই ভেক্টরটা প্রকাশ করবে সেটাই হবে আমাদের লব্ধি। তবে এই জিনিসটাও আমাদের মনে রাখা কঠিন আসলে, আর আমরা এই বহুভুজ সূত্র কোথাও ইউজও করবো না, আমরা সবগুলো উপাংশে ভাগ করে করব। তো এবার আমাদের কি আছে, এখন দেখো কোয়েশ্চেন দিছে যদি অ্যান্টি ভেক্টর একটি বদ্ধ বহুভুজ গঠন করে তাহলে তাদের ভেক্টর লব্ধির মান কত, মানে প্রকাশ করছে এই যে এরকম, মনে করো এরকম একটা আছে, এরকম 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 চলে আসছে। আমি কি বলছিলাম বহুভুজ সূত্রে, যে প্রারম্ভিক বিন্দু আর শেষ বিন্দুর মাঝখানে যে দূরত্ব থাকবে, দেখো এখানে কি কোনো দূরত্ব আছে না, তাইলে এটা যোগফল কত আসবে? 0। এখন দেখো আমাদের বহুভুজ সূত্রটা কোথায় ইউজ হয়। একটা ভেক্টরের ক্ষেত্রে তো আমাদের দরকার নাই, দুইটা ভেক্টরের জন্য দরকার নাই, দুইয়ের অধিক ভেক্টরের জন্য দরকার কেবল 3টা। আচ্ছা এটা কি 3টার জন্য শুধু, নাকি 4টা 5টার জন্য করা যায়? 4টা 5টার জন্য করা যায়, তাই এটা আনসার হবে সি। এবার হলো আমাদের আয়ত একক ভেক্টর। এতক্ষণ আমরা বেসিক জিনিস শিখলাম, এর মাঝখানে শিখলাম সামান্তরিক সূত্র, যেটা আমাদের দরকার ছিল। তবে দেখলাম যে সামান্তরিক সূত্রটাও আমাদের দুইটা ভেক্টরের জন্য কাজ সহজে করা যায়, 3 বা 4 ভেক্টর হলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমাদের এই আয়ত একক ভেক্টর জিনিসটা জানা দরকার, যাতে আমাদের কাজটা সোজা হয়ে যায়। তো এখন আয়ত একক ভেক্টরটা কি, আমরা জানি যে পৃথিবীটা কি 3টা মাত্রা আছে, এক্স ওয়াই এবং জেড অক্ষ। এই এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর আমরা 3টা একক ভেক্টর কল্পনা করি। এই একক ভেক্টরগুলো কি, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর থাকে, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর থাকে এবং কে ক্যাপ থাকে জেড অক্ষ বরাবর। এবং সবকিছু সব ভেক্টরকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি। যেমন মনে করো আমাদের একটা ইনিশিয়াল পয়েন্ট হলো এটা 0 0, আর এদিকে আছে আমাদের জেড অক্ষ। এখন এরকম একটা পয়েন্ট আছে আমাদের, এটার অবস্থান হলো 3,5,6। এই 3,5,6 দিয়ে বোঝাচ্ছি এক্স অক্ষের স্থানাঙ্ক 3, ওয়াই এ 5, জেড এ 6। তো তাহলে এটাকে আমরা অবস্থান ভেক্টরটা কি আসবে, অবস্থান ভেক্টর আর সমান আসবে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। বুঝছো? এখন আমরা তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে একক ভেক্টরটা আমরা কিভাবে বের করব। এখন একক ভেক্টর বের করার জন্য আমাদেরকে ভেক্টরের যেই মনে করো এই একটা ভেক্টর পাইলাম, একে যদি আমরা এই ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি একটা একক ভেক্টর পাবো না, যেটার মান 1। তো এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা দেখো এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক আমাদের যদি 3,4 থাকতো, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতাম, আর সমান কি লিখতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই √2 লিখতাম না, ওই যে পিথাগোরাস। তো একইভাবে এই আর ভেক্টরকে আমরা লিখতে পারি √ওভার আর ভেক্টরের মান হবে কি √3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো এখান থেকে আমাদের যে আনসারটা আসবে সেটাই হলো আমাদের একক ভেক্টরটা। এখন তোমাকে মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ যে কোনো একটা ভেক্টর, মনে করো এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে।
তো এটার একক ভেক্টর আমরা বের করতে পারবো √(x² + y² + z² দিয়ে বের করলাম। এখন তোমাকে যদি একক ভেক্টর বের করতে বলে তাহলে এটা আনসার করলে ঠিক আছে। যদি বলে সমান্তরাল তখন কি করবা, এর আগে একটা প্লাস মাইনাস হতে পারে। এখন জিজ্ঞেস করবা যে ভাই কেন প্লাস মাইনাস? কারণ দেখো সমান্তরাল হলে কি একই দিক বরাবর হতে পারে, বিপরীত দিকে হতে পারে না। যদি বিপরীত দিকে হয় তাই মাইনাস হবে, আর যদি একই দিকে হয় তাই প্লাস। তাই আমাদের আনসারের আগে একটা প্লাস মাইনাস থাকবে। এখন দেখো তোমাদের জন্য এমসিকিউ আছে, একক ভেক্টরের মান কত? এটা জানি 1। এখন দেওয়া আছে একটা ভেক্টর 3i - 4j + 3k এর একক ভেক্টরের মান বের করতে বলছে এবং ভেক্টরের কে এর সহগ বের করতে বলছে। তো এটার মান কত আসবে আমাদের? 3i - 4j + 13k ডিভাইডেড বাই কত আসবে? √(3² + 4² + 13²। তো এটার আনসার আমাদের কত আসে? √(194 আর উপরে আসে আমার, উপরে তো সেমই থাকবে 3i - 4j + 13k। এখন দেখো এখানে তাহলে আনসার কত আসবে আমাদের? আচ্ছা এখানে মনে হয় তোমার কোশ্চেন একটু ভুল আছে, আনসার আসবে আমাদের 13/√(194। এটাই হলো আমাদের কে এর সহগ। এখন হলো দিক কোসাইন। আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের একটা বিন্দুকে আমরা 3 অক্ষে প্রকাশ করতে পারি। যেমন মনে করো এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হলো আমাদের জেড অক্ষ। এখানে একটা মনে করো বিন্দু আছে, এটাকে আমরা অবস্থান ভেক্টর আর দিয়ে প্রকাশ করলাম। তো এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই যে কোণগুলো যে উৎপন্ন করছে সেই কোণগুলাই হলো আমাদের দিক কোসাইন। এখন দিক কোসাইনের ভ্যালু কি? দিক কোসাইনের ভ্যালু হবে আমাদের এই যে এই ভেক্টরটা আছে তার মান নিচে থাকবে আর উপরে থাকবে আমাদের সেই অক্ষের স্থানাঙ্কটা এক্স। এটা হলো আমাদের কজ আলফা, এটা আলফা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর y/r যদি হয় সেটা হবে আমাদের কজ বিটা, সেটা হলো আমাদের y অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর y/z/r যদি আমরা লিখি সেটা হবে আমাদের কজ গামা। এই গামাটা হলো আমাদের জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর আর এর মান কি বলছিলাম আমরা? √(x² + y² + z²। তো এখন দেখো 3i + 4j + 5k একটা ভেক্টর দেওয়া আছে, এটা y অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে। তো এই y অক্ষের সাথে উৎপন্ন কোণ আমাদের কত হবে? √(3² + 4² + 5²। আর উপরে থাকবে আমাদের কত? 4 = আমাদের cos বিটা। তাহলে বিটার ভ্যালু আমাদের কত আসবে? 85 ডিগ্রি আসে, 85.41 এরকম কিছু। এখন বলছে তোমাদের ডাইরেকশন ভেক্টরের ডাইরেকশন কোসাইনের মৌলিক সম্পর্ক কি। এখন এই মৌলিক সম্পর্কটা আমরা এইভাবে দেখতে পারি। আচ্ছা দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? cos আলফা সমান কি? x উপরে আর নিচে হলো r। তাহলে এই সবগুলোকে যদি আমরা যোগ করি cos বর্গ করে, দেখো এখানে দেওয়া আছে l, m আর n এর ভ্যালু। তাহলে আমরা এটাই আচ্ছা আমরা এইভাবে লিখি cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা লিখতে পারি আমরা x² প্লাস y² প্লাস z²। আর নিচে থাকতেছে r² সবগুলোতেই। তো এখানে আমরা r² যদি কমন নেই তাহলে উপরে থাকবে x² প্লাস y² প্লাস z²। তো এই যে দেখো x² প্লাস y² প্লাস z², এটাকে কি বলছিলাম আমরা? r² এর সমান। তাহলে উপরে থাকতেছে আমাদের r², নিচে থাকতেছে r² সমান আসলে 1। তাহলে আমরা সম্পর্ক কি পেলাম? cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা সমান 1। তাহলে এই যে দেখো আমাদের বি নাম্বার আনসার। এখন হলো আপেক্ষিক বেগ। আচ্ছা আপেক্ষিক বেগ জিনিসটার আগে আপেক্ষিক জিনিসটা কি? এই যে যেমন তোমরা কোয়েশ্চেন করো কি যে পরীক্ষার নাম্বার যখন পাও যে একজনের থেকে আরেকজন কত বেশি পাইলো, এটা একটা আপেক্ষিক জিনিস যে তোমার বন্ধু তোমার থেকে 2 বেশি পাইছে, এরকম জিনিসটা। এখন আপেক্ষিক বেগ বলতে বোঝায় আমার সাপেক্ষে আমি যদি গতিশীল থাকি, আরেকটা বস্তু গতিশীল, আমার সাপেক্ষে সেই বস্তুটা কতটা গতিশীল। তো এর জন্য এখন মনে করো আমি যদি 5 মিটার/সেকেন্ড বেগে যাই,
এবং আমার বন্ধু যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে আমাদের আপেক্ষিক বেগ কত আসবে? 0, কারণ আমরা দেখবো একজন আরেকজন স্থির। তো আপেক্ষিক বেগটা আমরা কিভাবে বের করব? আপেক্ষিক বেগ বের করার জন্য যার সাপেক্ষে বের করব বেগটা, তার বেগটা আমরা মাইনাস করব যার বেগটা বের করব তার থেকে। এখন মনে করো এ বস্তু, এ বেগে আমি গতিশীল, বি বেগে আমার বন্ধু গতিশীল, তাহলে আমার সাপেক্ষে আমার বন্ধুর বেগ হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন আপেক্ষিক বেগের দুটি বিশেষ ক্ষেত্র আছে, একটা হলো একই দিকে চললে, একটা হচ্ছে বিপরীত দিকে চললে। এখন যদি একই দিকে চলে তাহলে কি মাইনাস হয়ে যাবে, আর যদি বিপরীত দিকে চলে তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ এই যে বিপরীত হচ্ছে জিনিসটা, তাহলে প্লাস হয়ে যাবে। এখন হলো আপেক্ষিক বেগের দুইটা বাস্তব উদাহরণ, একটা হলো নদীতে নৌকা ও স্রোতের বেগ, আর একটা হলো বৃষ্টির দিনে বাতাসের বেগ। এখন দেখো, বৃষ্টির দিনে যদি বাতাস না থাকে তখন কি বৃষ্টিটা সোজা পড়ার কথা, কিন্তু আমরা যখন বাসে চলাচল করি বৃষ্টি সোজাই পড়তেছে, কিন্তু বৃষ্টিটা কিভাবে আসে? এই তির্যক বরাবর। তো এইটা কেন হয়? কারণ এই যে দেখো আমরা গতিশীল, তো আমরা দেখবো কি, আমরা তো চিন্তা করবো যে আমরা গতিশীল না, আমরা স্থির, তাইলে কি বৃষ্টিটা কিভাবে পড়বে? আমাদের তির্যক ভাবে। কারণ এই যে দেখো, আমরা মনে করো এই দিক বরাবর যাচ্ছি, বৃষ্টি পড়তেছে উপর দিক থেকে এই যে এই দিক বরাবর, তাইলে দেখো এখন আমরা তো স্থির ধরে নিচ্ছি, তাইলে এই যে বেগটা আছে এটা কি বৃষ্টির বেগ? আমরা ধরে নেবো যে বৃষ্টির পিছন দিকে আসতেছে, তাইলে বৃষ্টির লব্ধি কি আসবে? এই যে এদিকে একটা আর এইদিকে একটা। তো এই যে আমি বলছিলাম কি, অ্যাঙ্গেলটা বের করার জন্য দুইটার পাদবিন্দু বা প্রারম্ভিক বিন্দু এক করে নিতে হবে। তাহলে ধরো এই যে এক করে নিলাম। তো এখন দেখো বৃষ্টি তাহলে কি এদিক বরাবর থাকবে, কারণ ওই যে যেহেতু এটা একটা সামান্তরিক কর্ণ, কি দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, মাঝখানে হবে এমন কথা নয়, বাট মাঝামাঝি তো থাকবে। তাহলে এই যে দেখো বৃষ্টি পড়তেছে তির্যক ভাবে, এটাই হলো আপেক্ষিক বেগের উদাহরণ। এখন আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দুইটা ট্রেন সমান বেগে একই দিকে চলছে। এখন একজন যাত্রী অন্য ট্রেনটিকে কেন স্থির দেখবে? কারণ ওই যে বললাম আপেক্ষিক স্থির, আমরা দুইজনে যাচ্ছি, তাহলে তো আমরা বুঝবো না যে কে গতিশীল। এবার আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, দুটি গাড়ির বেগ যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড, তাদের আপেক্ষিক বেগ দেওয়া আছে 25, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা বের করার জন্য আমরা ধরে নিলাম, মনে করো যে এদিকে একটা গাড়ি যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা গাড়ি যাচ্ছে এই দিক বরাবর ধরে নাও 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন তাদের আপেক্ষিক বেগ দেওয়া আছে 25। এই আপেক্ষিক বেগটা কি? এই যে ধরো আমরা 15 সাপেক্ষে যদি বের করি, তাহলে 15টা কি আমরা মাইনাস করবো? মাইনাস করা মানে কি, দিকটা বিপরীত দিকে নিয়ে যাওয়া। তাহলে এখন আমাদের আসলো 15 এই দিকে। এখন এদের লব্ধি যদি বের করি, সেটাই আমাদের কি আপেক্ষিক বেগ। এখন লব্ধি দেওয়া আছে কত? 25। তাহলে আমরা ধরে নিলাম মধ্যবর্তী কোণ আলফা। তাহলে মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এই দুইটার, তাহলে আমাদের আনসার কি আসবে? 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 15 cos আলফা ইজ ইকুয়ালস টু 25 স্কোয়ার। তো এইটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে আলফা সমান আসবে 90 ডিগ্রি। এই আলফাটা কিন্তু আমাদের এই দিক বরাবর। তো আমাদের যে মূল তাদের মধ্যবর্তী কোণ ছিল এটা 90 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90, তাহলে আমাদের কোণটা কত আসবে? 90 ডিগ্রি আসে এই ক্ষেত্রে। যদি এটা 90 না এসে অন্য কিছু আসতো, তাহলে আমরা কি করতাম? 180 থেকে মাইনাস করতাম। তো এখানে আমরা পাচ্ছি এটা আনসার হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, আচ্ছা এটা তো আমরা জানি 90 ডিগ্রি। তো পরে তো এখন আমরা আরেকটা কোয়েশ্চেনের দিকে দেখি। তো এখানে দেওয়া আছে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 4 মিটার পার সেকেন্ড। এটা স্থির পানিতে হবে না, আমরা দেখছি লব্ধি বেগ 4 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে লম্বভাবে পার হচ্ছে, তাহলে প্রকৃত বেগ কত? এখন দেখো আমরা এদিকে যাচ্ছি 3 মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের স্রোতের বেগ। লব্ধি দেখলাম এদিকে 4 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের প্রকৃত বেগ যদি বের করতে হয়, তাহলে এই যে এদিক বরাবর হওয়া উচিত, মাঝামাঝি যেহেতু। তাহলে এই যে দেখো এই 3কে উপরে যদি নিয়ে যাই, তাহলে 3 এখানে 4, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান আসবে আমাদের 5। তো এখানে আনসার আসবে 5। এখন বলছে দুইটা ট্রেনের আপেক্ষিক বেগ দেওয়া আছে 80, একটা ট্রেনের বেগ দেওয়া আছে 50। এখন 80 আমরা কিভাবে হইতে পারে? একটা দেখো এই যে এটা যাচ্ছে এই দিক বরাবর 50-এ, বিপরীত দিকে 30 মিটারে যদি আসে, 30 মিটার পার সেকেন্ডে যদি আরেকটা আসে, তাহলে আমরা কি দেখবো? 80। বা আরেকটা কেস হইতে পারে যে এ যাচ্ছে এদিকে 50 আর আরেকজন যাচ্ছে 130-এ, তাহলেও কি আমাদের 80 কিলোমিটার হবে আপেক্ষিক বেগ। তাহলে আমাদের এই দুইটাই হইতে পারে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা মূলত অ্যাডমিশন এবং বোর্ডের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ক্লাসে মূলত তোমাদের বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ।